জনতার বিজয় এখানে উদযাপিত হয়। যেহেতু 16 বছর ধরে নির্যাতন, নির্মমতা, ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র সবকিছুর কেন্দ্র ছিল এই বাসস্থানটি, এই গণভবনটি। এখান থেকেই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সকল কিছু সিদ্ধান্ত নিত। মানুষকে নির্যাতন করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা, অর্থনৈতিক লুটপাট, দুর্নীতি সহ বিগত 16 বছর যত এদেশের ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেই নির্যাতন, নির্মমতা এবং মানুষের প্রতিরোধের এবং বিজয়ের স্মৃতিচিহ্ন সম্বলিত এই স্থানটিকে অন্তর্বর্তী সরকার জাদুঘর করার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী কাজ শুরু হয় এবং আমরা দেখতে পেলাম যে এবছর এই 5ই আগস্ট এটা উদ্বোধন করেছেন বর্তমান সরকার। তো সেই প্রেক্ষিতে আমাদের এটা পরিদর্শন করতে আসা। অন্তর্বর্তী সরকারের সময় মূলত এটা কাজ মোটামুটি শেষ হয়েছিল, উদ্বোধন করার মতো শেষ হয়েছিল। এই সরকার এসে গত 5 মাস সময় নিয়েছে। আমরা সংসদে এবং সংসদের বাইরে প্রচুর কথা বলেছি জাদুঘরটি খুলে দেওয়ার জন্য। এবং আজকে আমরা যেহেতু অন্তর্বর্তী সরকারের সময়ে আপনারা জানেন শেষ সময়ে, তখন একটা পরিদর্শনে আমি এসেছিলাম। আমি সে সময় সালাউদ্দিন সাহেব এবং এখনকার বিরোধী দলীয় নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তো কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি যে এই সরকার এসে পরিবর্তন করেছে। এবং বিশেষত আমরা বলবো যে এখানে সীমান্ত হত্যার একটা সেগমেন্ট ছিল। আমাদের যেই সীমান্তে আমাদের যে সকল ভাই বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএসএফ ভারতীয় বাহিনী দ্বারা, প্রায় তাদের একটা তালিকা ছিল, ফেলানির একটা ভাস্কর্য ছিল। সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। মোদি বিরোধী আন্দোলনের কিছু স্মৃতি ছবি ছিল, সেটা সরিয়ে ফেলা হয়েছে। বিএনপির আমরা যখন 11 বার ছিলাম তখনও গত 16 বছরের বিষয়গুলো দেখানো হয়েছে। সেখানে বিএনপির যে নির্যাতিত হয়েছে তারা দল হিসেবে সেগুলোর কন্টেন্ট ছিল, সেই কন্টেন্টগুলো এবার বৃদ্ধি করা হয়েছে, বাড়ানো হয়েছে। একটু দলীয় বক্তব্য এসেছে, বয়ান এসেছে, সেটা বেড়েছে। তো জাদুঘর এটা সবসময় এইটা একটা আপডেটের মধ্যে থাকবে। এটা আমরা গতবারও যখন কথা বলেছিলাম এবং গতবার যখন আমি এসেছিলাম তখনও আমরা মতামত দিয়েছিলাম। আজকেও আমরা যারা এখন দায়িত্বে আছে তাদেরকে আমরা মতামতগুলো দিয়েছি, আমাদের যেটা পর্যবেক্ষণ। বিশেষত জুলাই গণঅভ্যুত্থানের যেই সেগমেন্টগুলো রাখা হয়েছে সেগুলোকে আরো এলাবোরেট করা উচিত, টাইম লাইন ধরে ধরে সেটার বয়ানটা আসা উচিত। বিশেষত প্রাইভেট ইউনিভার্সিটির, মাদ্রাসা স্টুডেন্ট, তাদের যে ভূমিকা সেগুলো আলাদাভাবে আসা উচিত, সেগুলো আলাদাভাবে এখানে আসে নাই। এবং ঢাকার বাইরে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জেলায়ও যে আন্দোলন হয়েছিল, একই পরিমাণ সেখানে নির্যাতন, নির্মমতার গল্প আছে, প্রতিরোধের গল্প আছে, সেই বিষয়গুলা আসেনি। তো এটা খুবই কেন্দ্রীভূত, হয়তো পরিচিত মুখগুলো এখানে বারবার এসেছে। আমরা জাদুঘরের যারা দায়িত্বে আছেন বর্তমানে তাদেরকে আমরা এটা বলেছি আমাদের অবজারভেশনগুলো যাতে এটা আরো বিস্তৃত করা হয়, আরো বাড়ানো হয় এবং এখানে যাতে কোনো ধরনের দলীয় ইতিহাস পরিণত না হয়। এটা একটা প্রকৃত ইতিহাস চর্চার জায়গা এবং একটা জাতীয় ইতিহাসের কেন্দ্রে যাতে আমরা এটাকে রাখতে পারি। কারণ আমরা এর আগে দেখেছি, এর আগের সময়গুলোতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও এটা হয়েছে, দলীয়করণ হয়েছে, একদল আসছে, পাঠ্যপুস্তক পাল্টে গিয়েছে, ইতিহাস পাল্টে গিয়েছে। আমরা চাই জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত যে কোনো ইতিহাস, বক্তব্য, জাদুঘর, সেটা যাতে একটা জাতীয় চরিত্র থাকে, যাতে সেটাকে সবাই ধারণ করতে পারে এবং প্রকৃত সত্যটাই সেখানে আসে। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ যে এখানে যে গতকালকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা হয়েছে, প্রচুর মানুষ এখানে আসতেছে এবং যে চাপ সেটা সামলানোর সক্ষমতা কিন্তু বর্তমান জাদুঘরের কাঠামোর নেই। এখানে যথেষ্ট পরিমাণ নিয়োগ দেওয়া হয়নি, জনবল নিয়োগ দেওয়া হয়নি। এবং যে পরিচালনা পর্ষদ, সেই পরিচালনা পর্ষদে মন্ত্রী এটার প্রধান আছেন। আমরা সংসদে কিন্তু এটা বলেছিলাম যে এই জাদুঘর একটা স্বায়ত্তশাসিত জাদুঘর হওয়া উচিত, কারণ এটা কোনো বিশেষ শাখা জাদুঘর না। একটা শাখা জাদুঘর বা আমলাতান্ত্রিক ভাবে এই জাদুঘর যদি আমরা পরিচালনা করতে চাই, জাদুঘর পরিচালনা করা সম্ভব হবে না। এই জাদুঘর জুলাই স্পিরিটকে ধারণ করে সেই ধরনের লোকদেরকে দিয়েই এই জাদুঘর পরিচালনা করতে হবে, বিশেষজ্ঞ লোকদেরকে দিয়ে। ফলে এটার একটা স্বায়ত্তশাসিত কাঠামো প্রয়োজন, আইন প্রয়োজন এবং প্রায় 200-র মতো জনবল এখানে প্রয়োজন।
তো এখন পর্যন্ত 15 থেকে 20 জন আছে এবং তারা ভলেন্টিয়ার দিয়ে আপাতত চালাচ্ছে। তো এইভাবে কিন্তু এটা খুবই ঝুঁকির মধ্যে এই জাদুঘরটা, নিরাপত্তাহীনতা এবং ঝুঁকির মধ্যে এই জাদুঘরটা আছে। ফলে আমরা সরকারকে দ্রুত আহ্বান জানাবো যে জাদুঘরটা যদি সঠিকভাবে পরিচালনা করতে চাই, মানুষের জন্য দেখার ব্যবস্থা করতে চাই, তাহলে এটা দ্রুত সময়ের মধ্যে এটা জনবল নিয়োগ দিতে হবে, তারা যাতে এটা দেয় এবং এটা যাতে একটা স্বায়ত্তশাসিত জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা পায়, সেটা সেই অনুযায়ী আইন সংশোধিত হয় এবং জাদুঘরে যারা শুরু থেকে অক্লান্ত পরিশ্রম করেছে, এখানে বিভিন্ন শিক্ষার্থী, বিভিন্ন গবেষক, বিভিন্ন দলমতের মানুষরা কিন্তু ছিল, একটা সর্বদলীয় একটা ব্যাপার ছিল বা অরাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, সেই লোকদেরকে যাতে প্রায়োরিটি দেওয়া হয়, তাদেরকে অগ্রাধিকার দিয়ে আমি মনে করি যারা গণ অভ্যুত্থানে ছিল, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে, তাদের মাধ্যমে এই জাদুঘরটি পরিচালিত হওয়া উচিত। নির্বাচনের পরে এখানে অনেক কিছুতে পরিবর্তন আনা হয়েছে। তো আমরা এই আবু সাইদের ছবির বিষয়টা আমরা তাদেরকে বলেছি, আমাদের অবজারভেশনে এটা এসেছে, তারা বলেছে আবু সাইদ নিয়ে এটা তাদের পরিকল্পনায় আছে, আবু সাইদ নিয়ে এখানে একটা ফিল্মও তারা তৈরি করছে, সেটাও তারা দেখাবে। তো আমরা বলেছি যে এখানে গণ অভ্যুত্থানের প্রধান চরিত্র আবু সাইদ এবং অন্যান্য শহীদও যারা আছেন, এবং শহীদদের বিশেষত শহীদদের প্রচুর স্মৃতিচিহ্ন এসেছে, এখানে যা প্রদর্শিত হয়েছে তার কয়েক গুণ বেশি স্মৃতিচিহ্ন পরিবারগুলো তাদেরকে দিয়েছে। তো এগুলা কিভাবে আমরা শৈল্পিক ভাবে আমরা প্রদর্শন করতে পারি আরো বেশি, এই ভবনের বাইরেও কিছু পরিকল্পনা ছিল সর্বশেষ যখন জাদুঘর, এখন সেই পরিকল্পনা কি পর্যায়ে আছে তারা বলতে পারেনি। এখানে কিন্তু আরো অনেক কিছু হওয়ার কথা, এই পুরো যে 17 একর জায়গাটাকে ঘুরে 17 একর আরো ব্যবহার করার সুযোগ আছে, সেটাকে যাতে তারা শৈল্পিক ভাবে প্রকৃত ইতিহাসটা যাতে তারা তুলে আনে। না, এটা মূলত জনবল, পর্যাপ্ত পরিমাণ জনবল না থাকার কারণে এই ভিড় তারা সামলাতে পারবে না এবং অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে না। এটা একটা স্বায়ত্তশাসিত আইন প্রয়োজন, কাঠামো প্রয়োজন, জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে এই ধরনের লোক নেতৃত্বে রেখে পর্যাপ্ত পরিমাণ জনবল রাখতে হবে, কারণ এখানকার সিকিউরিটিটা খুবই গুরুত্বপূর্ণ, নিরাপত্তাটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো লোককেও এখানে নিয়োগ দেওয়া যাবে না। এবং এখানে যে মানুষ আসতেছে তারা যাতে সঠিকভাবে এটা উপভোগ করতে পারে, দেখতে পারে, এক্সপ্লেইনার নাই এবং এখানে যাতে এক্সপ্লেইনার লাগবে, ব্যাখ্যা দিবে এই ধরনের মানুষকে, সে ধরনের ব্যবস্থা লাগবে। আমরা যখন বিদেশে গিয়েছি, বিভিন্ন জাদুঘর, জাতীয় জাদুঘর বিশেষত চীনে আমি যখন গিয়েছিলাম, তো সেখানে কিন্তু আমাদের পুরো ঘুরে ঘুরে সাধারণ যারা ভিজিটর হয় তারা এক্সপ্লেইন করার একটা ব্যবস্থা আছে, সেখানে তারা অডিও শুনতেছে অথবা কেউ একজন ব্যাখ্যা করে করে সবকিছু বলছে। তো এইরকম এইখানে আধুনিক ব্যবস্থা লাগবে এই জাদুঘরে। বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে, তারা সবার আগে বাংলাদেশ বললেও আমরা দেখছি যে মানে যদি ভয় না পেতো তাহলে এটা তো আমাদের ইতিহাসের অংশ এবং এটা তো ভারত করেছে, তো যেটা ইতিহাসের অংশ সেটা কেন থাকবে না। এবং গত 16 বছর যে ফ্যাসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল তার সাথে তো ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত ছিল নানাভাবে, এবং সেই ইতিহাসটা কিন্তু এখানে পাবেন না। আপনার পুরো জাদুঘর করলে মনে হবে না যে এখানে যে এটা যে শুধু দেশীয় ফ্যাসিবাদ না, এটার সাথে যে বৈদেশিক শক্তি জড়িত ছিল, বিশেষত ভারত, এখানে নানাভাবে সেই ইতিহাসটা আসলে এটার প্রথম সবচেয়ে প্রত্যক্ষ করি আমরা বর্ডারে আসলে সীমান্ত হত্যা, যদিও 71-এর পর থেকে সীমান্ত হত্যা শুরু হয়েছে, বিডিআর হত্যাকাণ্ড, ফেলানি হত্যাকাণ্ড, এটা 16 বছরের ইতিহাসের বাইরে হইলেও বিগত 16 বছরে যে ভারতীয় আগ্রাসন এদেশে ছিল, এই মোদী বিরোধী আন্দোলন, এই বিষয়গুলোকে আসলে মানে সরিয়ে দেওয়া হয়েছে। হয়তো সরিয়ে দিয়ে মনে করতেছে এই সরকার ভারতের সাথে সম্পর্ক তারা ভালো রাখতে পারবে, কিন্তু ভারতের সাথে তো আমাদের সম্পর্ক ভালো বা মন্দের বিষয় না, সম্পর্কটা হওয়া উচিত মর্যাদাপূর্ণ। এবং এই সরকারের এই আপোষকামী মনোভাবের কারণে কিন্তু আমরা দেখলাম দিল্লিতে কনফারেন্স করে এখন কথিত স্বৈরাচার শক্তি তারা হুঙ্কার দিচ্ছে এবং সরকার একটা শুধু প্রেস রিলিজ দিয়ে তার দায়িত্ব শেষ করছে। ফলে এখানে আপোষের আসলে কোনো সুযোগ নেই, আপোষ করে আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করতে পারবো।